আজকে আমরা কুয়ালালামপুর থেকে লঙ্কাবি যাচ্ছি। লঙ্কাবি যাওয়ার জন্য আমরা একটা ডোমেস্টিক ফ্লাইট নিয়েছি বাটিক এয়ারে। এখানে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাটিক এয়ারে যদি আপনি টিকিট করেন শুধু সিটের জন্য আপনাকে দিতে হবে $8, মানে আমার পড়ছে $8। বাট আমি যখন বললাম যে আমার একটা চেক ইন ব্যাগেজ থাকবে, তখন কিন্তু ফেয়ার বেড়ে গেল। চেক ইন ব্যাগেজ নিতে পারবেন আপনি সর্বোচ্চ 10 কেজি, এবং এইটার জন্য আপনাকে পে করতে হবে এক্সট্রা $15। তার মানে হচ্ছে আমার হয়ে গেল অলমোস্ট $35। সো আপনারা যদি ডোমেস্টিক ফ্লাইট নিতে চান এবং আপনারা যদি আপনাদের লাগেজ 7 কেজির ভেতরে রাখতে পারেন, যেটা আপনি ভিতরে নিতে পারবেন, কেবিনে নিতে পারবেন, তাহলে কিন্তু খুবই কম খরচে এই ডোমেস্টিক ফ্লাইটটা আপনি নিতে পারবেন কুয়ালালামপুর থেকে লঙ্কাবি, লঙ্কাবি থেকে কুয়ালালামপুর। বাট যদি এক্সট্রা ব্যাগেজ থাকে সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হবে, এবং 10 কেজির ওপরে সম্ভবত আপনি নিতেই পারবেন না, নিতে গেলে অনেক বেশি চার্জ দিতে হবে। সো এটা একটু মাথায় রাখবেন যখন মালয়েশিয়া আসবেন ব্যাগ গোছানোর সময়। আমার যদিও ইউএস বাংলাতে আমার ছিল 30 কেজি, ঢাকা থেকে আমি 30 কেজি চেক ইন লাগেজ নিয়ে আসতে পারতাম, বাট আমি কিন্তু মেপে মেপে 10 কেজির কম নিয়ে আসছি, কারণ আমি জানতাম যে এই ব্যাগটা আমাকে লঙ্কাবিতে ক্যারি করতে হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। 1 ঘন্টার ছোট্ট একটা ফ্লাইটের পরে আমরা কিন্তু লঙ্কাবিতে নেমে পড়লাম। 1 ঘন্টা আমি জাস্ট ঘুমাইছি, কিচ্ছু দেখি নাই। একদম নামার মুহূর্তে ঘুম ভাঙছে, দেখলাম যে পানি দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। সো কুয়ালালামপুরের তুলনায় এখানে অনেক বেশি গরম। লঙ্কাবি এয়ারপোর্টে ফর্মালিটিস কিন্তু খুবই মিনিমাম। জাস্ট আমরা হেঁটে বের হয়ে আসলাম, ব্যাগ কালেক্ট করতে 5 মিনিট লাগলো। এরপরে এখানে অনেক রকম মানুষজন দাঁড়ায় ছিল, তারা ট্যাক্সি অফার করতেছিল। একজন বলল যে 16 রিঙ্গিত, একজন বলছে 20 রিঙ্গিত। বাট আমাদের কিন্তু গ্র্যাব ইনস্টল করা আছে, এবং গ্র্যাব দিয়ে আমি প্লেন থেকে নেমেই দেখছি যে এটা 10 রিঙ্গিত, এবং আমি গ্র্যাব দিয়ে কার হায়ার করলাম, এবং সেই কারটাও খুবই চমৎকার, হোন্ডার কার, বিশাল স্পেস। সো মানে এখানে আসলে একটু আগে থেকে প্ল্যান করলে এবং একটু কিছু ইনফরমেশানগুলো মাথায় থাকলে খুব ইজিলি কিন্তু আসলে পুরো ট্রিপটা করা সম্ভব। এরপর থেকে বের হয়েই সমুদ্রের একটা ভাব কিন্তু দেখা যাচ্ছে, মানে সমুদ্র দেখা যাচ্ছে, এবং সমুদ্রের পানি দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর। লঙ্কাবিতে হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টা, আমরা এসে পৌঁছেছি 10:30টায়। তার মানে অনেকটা সময় আমাদের বাইরে বাইরে ঘুরতে হবে। বাট আমরা খুব একটা সমস্যা মনে করতেছি না, কারণ কোনো একটা ট্রিপে এখন আমাদের এমন অভ্যাস হয়েছে যে যতক্ষণ না আমরা নিজেদের একটা স্কুটি হায়ার করি ততক্ষণ ঠিক মনে হয় না যে আমাদের ট্যুর শুরু হইলো। তো আমরা হোটেলে ব্যাগ ড্রপ করেই জাস্ট একটা স্কুটি হায়ার করে ফেলছি নেক্সট 3 দিনের জন্য, এবং স্কুটিটাও বেশ ভালো, ইয়ামাহার নতুন স্কুটি। সো দিস ইজ আওয়ার স্কুটি। সো এখন আমরা আসলে বাইরে বাইরে ঘুরবো, আর মানে যতটুকু সম্ভব দেখে ফেলবো। এই স্কুটিটার ভাড়া পড়লো 40 রিঙ্গিত পার ডে, 3 দিনের জন্য 120 রিঙ্গিত, আর 50 রিঙ্গিত জমা দিতে হবে, এটা হচ্ছে ডিপোজিট, ওরা আবার যাওয়ার দিন ফেরত দিয়ে দিবে। সো আমরা শ্রীলঙ্কাতে যেসব স্কুটি পাইছিলাম তার থেকে এটা ফার ফার বেটার, দেখেই বোঝা যাচ্ছে। এবং এটার বেস্ট অপশান হচ্ছে যে সামনে মোবাইল হোল্ডার আছে, ছাড়া নেভিগেশন করা অলমোস্ট ইম্পসিবল। সো এইখানে সামনে মোবাইলের অলরেডি দেখতেছি হোল্ডার আছে, সো এটা একটা কাজে লাগবে। হোটেল থেকে স্কুটি নিয়ে আমরা আসলে নাস্তা করার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু কিছু না বুঝেই আমরা ওদের ওশান ড্রাইভ, যেটা এই রাস্তায় চলে আসছি। এবং এসে আমরা ভাবছিলাম যে ঠিক আছে রাস্তা ভুল হয়েছে, এটা বুঝতে পারার পর ঘুরে যাব। বাট ঘুরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এই দুই পাশে এত চমৎকার ভিউ, যেমন এই পাশটা সমুদ্র, আরেক পাশে পাহাড়, মানে এত চমৎকার ভিউ যে মনে হচ্ছিল যে থামা যাবে না, এই রাস্তায় যেতেই থাকতে হবে যতদূর যাওয়া যায়। বাট আলটিমেটলি আমরা এখানে দাঁড়াইলাম, এটা সম্ভবত জেটি, এখান থেকে সম্ভবত ওদের বোট ট্রিপগুলো হয়। এখানে 2টা বোট ট্রিপ খুব জনপ্রিয়, একটা হচ্ছে ম্যানগ্রোভ আর একটা হচ্ছে আইল্যান্ড হপিং। তো আমরা কালকে হয়তো আইল্যান্ড হপিংটা করব, পরের দিন করব ম্যানগ্রোভের যে ট্যুরটা। বাট এইটা কিন্তু অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। আমি
মানে আসার আগে একটু স্টাডি করতেছিলাম, যেহেতু শ্রীলঙ্কাতে অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়ে বিচের কালার, পানির কালার পছন্দ হয় না খুব বেশি। মালয়েশিয়াতে আমার এক্সপেকটেশন কম ছিল, আমি ভাবছিলাম যে ঠিক আছে ইন্দোনেশিয়ার মতো এত সুন্দর হবে না, বাট এখানে কিন্তু চমৎকার ভিউ, মানে শুধু পানির কালারের জন্য না, এই পাহাড়ের ব্যাকড্রপ এবং সেই সাথে সমুদ্র সব মিলায় ল্যান্ডস্কেপটা অসাধারণ সুন্দর। আমাদের হোটেলে চেক ইন করতে হবে 3টায়, এখন বাজে 12:30, তার মানে আমাদের হাতে এখনও 2-2.5 ঘন্টা সময় আছে। সো আমরা নাস্তা করতে করতে আসলে খুঁজতেছিলাম যে কি করা যায়। ন্যাচারাল অপশান অনেকগুলোই আছে, স্কাই ব্রিজ, তারপরে 7 ওয়েলস ওয়াটারফল, তারপরে আরেকটা তেনজিং রু বিচ। বাট প্রবলেম হচ্ছে এই মুহূর্তে লঙ্কাবিতে রিয়েল টেম্পারেচার 30 ডিগ্রি, বাট ফিল লাইক 38। সো এইখানে রোদে আসলে 5 মিনিটের বেশি দাঁড়ানো যাচ্ছে না। এই কারণে বিচেই বলেন আর হাইক করে ওয়াটারফলই বলেন, কোনোটাই আসলে দেখতে যাওয়া সম্ভব না এই সময়। স্কাই ব্রিজেও ওঠা সম্ভব না, ওইখানে কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই। সো অনেক খুঁজে টুজে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই পেন্তাই চেনাং এই জায়গাটায় একটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আছে। এটার জন্য 62 রিঙ্গিত করে টিকিট করতে হবে, প্রায় 2000 টাকা। বাট এই রোদ থেকে বাঁচার জন্য এটা সম্ভবত এই মুহূর্তের বেস্ট অপশান। সো লঙ্কাবিতে যদি ওয়েদার এরকম থাকে তাহলে প্ল্যান করার সময় মিড ডে অর্থাৎ দুপুরবেলাটাতে আপনাকে খুঁজতে হবে যে আপনি ইনডোরে থাকবেন, সেটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হতে পারে, সেটা শপিং হতে পারে, বা এই ধরনের যে অ্যামিউজমেন্টগুলো আছে সেইগুলো করতে হবে। আর আর্লি মর্নিং আর বিকালবেলা হচ্ছে বিচ বা পাহাড় যেটাই বলি এক্সপ্লোরেশনটা করতে হবে। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে আমি ভাবছিলাম যে এটা বোধহয় একটা অ্যাকুরিয়ামের মতো হবে, যেটা আমাদের কক্সবাজারে করছে, এবং চারদিকে পানি, আমরা একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে হেঁটে যাব এবং চারপাশে পানির ভেতরে কিছু সি লাইফ দেখতে পারবো। বাট তা কিন্তু না, এটা কিন্তু অনেকটাই ন্যাচারাল একটা লুক দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ছোটো ছোটো অ্যাকুরিয়ামের ভেতরে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, বাট তার বাইরে এটা কিন্তু বেশ ন্যাচারাল। এবং এখানে শুধু মাছ না, বিভিন্ন রকম পাখি ঘুরে বেড়াচ্ছে, ফ্ল্যামেঙ্গো দেখলাম, যেটা এখানে থাকার কথা না সম্ভবত। তো বেশ একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এখানে তৈরি করা হয়েছে, এটা কিন্তু ভালো।
আন্ডারওয়াটার ওয়ার্ল্ডে প্রথমে ঢুকে ভালোই লাগতেছিল, বিভিন্ন রকম জিনিস দেখতেছিলাম। বাট এই পেঙ্গুইনের কি বলবো, অ্যাকোরিয়াম, খাঁচা, ভদ্র ভাষায় বললে বোধ হয় অ্যাকোরিয়াম, বাট আসলে কিন্তু এটা খাঁচা, তাই না? সো এইখানে এসে কিন্তু আসলে মনটা খারাপ লাগতেছে, কারণ পেঙ্গুইনকে আমরা যখন ডিসকভারি চ্যানেলে দেখি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখি, ওরা কিন্তু খুব ঠান্ডার ভেতরে এবং ন্যাচারাল পরিবেশে থাকে, এবং ওইখানে ওদের যে মুভমেন্ট সেটা দেখে যেরকম ভালো লাগে, এইখানে দেখে কিন্তু একটুও ভালো লাগতেছে না, বরং মনে হচ্ছে এদেরকে একদম জোর করে এখানে ধরে রাখা হয়েছে। সো আমি জানি না, এরপরে আরও অনেকটা সেকশন নিশ্চয়ই বাকি আছে, আরও অনেক কিছু নিশ্চয়ই দেখব, বাট সম্ভবত এই সেম ফিলিংটাই হবে। সো যদি সেরকমই হয় তাইলে মনে হয় না আমি খুব বেশি ভিডিও করব, কারণ এটাকে প্রমোট করার আসলে কিছু নাই। ওয়াটার ওয়ার্ল্ড থেকে বের হয়ে এখন আমরা হোটেলের দিকে ফিরবো। সো ওয়াটার ওয়ার্ল্ডের কালেকশান ভালো, বাট খুব এক্সেপশনাল লাগেনি টু বি অনেস্ট। ৬২ রিঙ্গিত, মালয়েশিয়াতে কোনো কিছু দামি যে খুব আহামরি তা না, সেই হিসাবে এটার দাম কিন্তু বেশ বেশি, এন্ট্রি ফিটা বেশ বেশি। আর ওখান থেকে বের হওয়ার সময় দুইটা শপের মতো আছে, ওইখানে অনেক রকমের কালেকশান, সব সুভেনিয়ার এগুলো পাওয়া যায়। ওইখানে গিয়েও আমাদের বেশ কিছু টাকা খরচ হয়ে গেল, কারণ ওদের কালেকশানটা ভালো। বাট ওভারঅল মানে বাইরে এত গরম না থাকলে হয়তো ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়ার কথা বলতাম না, সেক্ষেত্রে কোনো একটা বিচে গিয়ে বসে থাকার কথা বলতাম। বাট এখন 3টার মতো বাজে, কিন্তু বাইরে কিন্তু এখনও প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাতাস হচ্ছে, সেই বাতাসও গরম। সো সম্ভবত রোদ কমা না পর্যন্ত আমাদেরকে হোটেলের ভেতরেই থাকতে হবে। আর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লঙ্কাবিতে আসার আগে মানে এমনভাবে কাপড় চোপড় চুজ করতে হবে যেন আপনার ফুল বডি কাভার হয়ে থাকে। যেমন আমি ভাবছিলাম যে লঙ্কাবিতে হয়তো আমি শর্টস পরে ঘুরতে পারবো, বাট সেটা অলমোস্ট ইম্পসিবল। শর্টস পরে যদি আমি স্কুটিতে বসে থাকি তাহলে সিম্পলি পা পুড়ে যাবে। আর এখন ফুল স্লিভ লাগবে, এখন হাই নেক শার্ট বা টি শার্ট যেটাই বলি, যেন নেক ঢাকা থাকে, সেই সাথে এক্সট্রা স্লিভ এইগুলো থাকাটাও ভালো। আর রাস্তা পার হতে গিয়ে ভুলে গেছি কি বলতে চাইলাম, এনিওয়ে। ঘুরতে ঘুরতে আমি চলে আসছি চেনাং মেইন বিচে। আন্দামানের পরে আবার হোয়াইট স্যান্ড বিচ, এবং পানির কালারও সবুজ, পান্না সবুজ বলবো, সেন্ট মার্টিনের মতো, বাট সেন্ট মার্টিনের থেকে আরেকটু বেটার। বাট হোয়াইট স্যান্ডের কারণে এই পানির কালারটা মনে হচ্ছে যে আরও বেশি করে ফুটে উঠছে। আর এখানে সবচেয়ে বড় যেটা পাওনা সেটা হচ্ছে যে সমুদ্রটার মাঝখানে মাঝখানে অনেকটা দ্বীপের মতো, এবং ছোট ছোট পাহাড়, জঙ্গল, এগুলো আসলে ছোট ছোট বিচ্ছিন্ন আইল্যান্ড। এবং কালকে আমরা এই সব আইল্যান্ডেই ঘুরবো, আইল্যান্ড হপিং করব। 3টা মেজর আইল্যান্ড ওরা নিয়ে যাবে। সব মিলায়ে লঙ্কাবি এখন পর্যন্ত ফ্যান্টাস্টিক। মানে শুধু যদি এখন গরমটা না থাকতো তাইলে কিন্তু মানে অসাধারণ হতো, মানে তাহলে এখানে নিশ্চিন্তে বিকাল পর্যন্ত বসে থাকা যেত। অবশ্য দু একটা গাছ আছে বিচের পাশে, সেই গাছের নিচে যখন আমি দাঁড়াচ্ছি, ঝিরিঝিরি বাতাস হচ্ছে, তখন কোনো রকম গরম লাগতেছে না, কষ্ট হচ্ছে না। দুপুরে খানিকটা বিশ্রাম নিয়ে আমরা এখন যাচ্ছি তানজুং 2 বিচে। চ্যাটজিপিটি বললো যে এখানে খুব চমৎকার সানসেট দেখা যায়, সেই জন্যই আমরা বের হয়েছি। আমরা দুপুরে লাঞ্চ না করেই আসলে বের হয়েছি, তো ভাবছিলাম যে যাওয়ার পথে যা পাবো খেয়ে নিব। তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা লোকাল খাবার দাবারের মার্কেটের মতো বসছে, সম্ভবত ইফতারের আয়োজন।
তো এখানে ঢুকে সব কিছুই ভারী খাবার, চিকেন এবং নানা রকম আইটেম। আমরা একটু ভেজ আইটেম খুঁজতেছিলাম, পরে এখানে একটা পাটিসাপটার মতো বা ধোসার মতো একটা খাবার পাইলাম, যেটার নাম এখানে বলা হচ্ছে আপম। তো ওইটা মানে নর্মাল আপম, চিজ আপম, চকলেট আপম, নানা রকম হয়। তো আমরা চিজ আপম খাইলাম এবং সেটাতে লিটারালি এত চিজ দেওয়া ছিল যে আমরা হাত দিয়ে খেতে যাচ্ছিলাম, দোকানদার আমাদেরকে মানা করলো। উনি আমাদেরকে একটা পলিথিনের গ্লাভস দিল, বললো যে এইটা পরে খান, না হলে হাত এত বেশি তেলতেলে হয়ে যাবে যে ওইটা ধুয়ে আর শেষ করা যাবে না। আসলেও তাই, এত বেশি চিজ ছিল। আমি খাবারটার ছবি তুলতে ভুলে গেছি, বাট লিটারালি এটা চিজ দিয়ে পুরো মুড়ানো ছিল এবং টেস্টি ছিল খাবারটা। 3.5 রিঙ্গিত দিয়ে একটা জুস টাইপ খাইলাম। এই প্রথম মালয়েশিয়াতে কিছু করে মনে হইলো যে টাকাটা পুরো নষ্ট হইলো। মানে ওইখানে আপেল জুস, আরও কী সব তরমুজের জুস, বেরি জুস। আমি ভাবলাম যে বোধহয় না জানি অনেক ভালো হবে, যেহেতু এখানে সব খাবারই মোটামুটি ভালো। বাট বেরির জুসের ভেতরে শুধুমাত্র ফ্লেভার, চিনি আর বরফ, আর কিচ্ছু নাই। মানে কোনো বেরি আছে বলে তো মনে হইলো না, একদমই বাজে স্বাদ। আমি লিটারালি ফেলে দিলাম আর কি। আমরা যখন এসে পৌঁছালাম তখন মনে হচ্ছিল যে সূর্য বোধহয় প্রায় ডুবেই গেল, আমরা খুব বেশিক্ষণ ভিউ পাবো না। কিন্তু অবাক করে সূর্যটা মেঘের আড়ালে ছিল, আমরা আসলে বুঝি নাই। এখন মেঘের আড়াল ছেড়ে কিন্তু পুরো সূর্যটা সামনে চলে আসছে এবং সমুদ্র, দুই পাশে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। ক্যামেরায় আমি শিওর না যে এটা আদৌ কিছু আসতেছে কিনা, বাট চোখে যেটা দেখতেছি সেটা কিন্তু অসাধারণ। সন্ধ্যার পরে আমরা কিন্তু চলে আসছি পান্তাই চেনাং বিচ। এটা হচ্ছে লঙ্কাবির মেইন বিচ। এখানেই সমস্ত রেস্টুরেন্ট, সমস্ত হ্যাপেনিং, ব্যাপার স্যাপার। তবে খুব যে বেশি কিছু আয়োজন দেখতেছি তা না। এখানে একটা বড় রেস্টুরেন্ট দেখতেছি খোলা, সেখানেই মনে হচ্ছে সমস্ত ট্যুরিস্টরা এসে বসছে। এখানে ফায়ারওয়ার্ক হচ্ছে বেসিক্যালি, এবং চমৎকার ফায়ারওয়ার্ক হচ্ছে, সেটাই আমরা এখন এনজয় করতেছি। ওয়াও!